ক্লাস 12 থার্ড সেমিস্টার জিওগ্রাফি। আজকে সি অংশে যে ভারতীয় ভূগোলের কোশ্চেনটুকু রয়েছে, প্রথমেই যেটা রয়েছে ইন্ডিয়ান পপুলেশন, এটা নিয়ে আজ আলোচনা করব। যদিও এর আগে কখনো আমি 12-এর জিওগ্রাফি বিষয়ে ভিডিও দিইনি, আজকে এটা কিন্তু একজনের রিকোয়েস্টে তৈরি করছি। যে টপিক 3-তে ইউনিট 1-এ পপুলেশন অফ ইন্ডিয়া, ভারতের জনসংখ্যা নিয়ে আলোচনা করা হয়েছে। তো আজকের এই ভিডিওটার মাধ্যমে, একটা ভিডিওর মাধ্যমে কিন্তু পুরো টপিকটা আমি ক্লিয়ার করে দেবো। এবার তোমরা যাদের কাছে যে বই আছে, আমার তো এটা মোদকের বই, এক নজরে যে কোশ্চেনটুকু আছে ওই কোশ্চেনটা একবার নিজেরা পড়ে নিও। যেহেতু জনসংখ্যা কোশ্চেনটা তোমাদের মানবীয় ভূগোলেও ছিল, মানবীয় ভূগোলে যে পার্টটা সেখানেও কিন্তু জনসংখ্যা ছিল, সেহেতু জনসংখ্যা কি ব্যাপারটা তোমরা আই হোপ ক্লিয়ার করে নিয়েছো। যেহেতু আজকের ভিডিওটা ভারতের জনসংখ্যা নিয়ে, তাই প্রথমেই বলবো ভারত একটি জনাকীর্ণ দেশ। এবার জনাকীর্ণ দেশ মানে কি? জনাকীর্ণ দেশ মিন্স সম্পদের থেকে জনসংখ্যা বেশি। আর যদি মনে রেখো, সম্পদের থেকে যদি জনসংখ্যা বেশি হয় তাহলে তাকে জনাকীর্ণ দেশ বলবো। আর এর উল্টোটা, অর্থাৎ জনসংখ্যার থেকে সম্পদের পরিমাণ যদি বেশি হয় তাহলে তাকে জনস্বল্পতা বলবো। এবার এই যে ভারতের জনসংখ্যা, প্রথম ভারতে আদমশুমারি কত খ্রিস্টাব্দে হয়েছিল? সরকারিভাবে কিন্তু প্রথম হয়েছিল 1881 খ্রিস্টাব্দে। 1881 খ্রিস্টাব্দে কিন্তু প্রথম আদমশুমারি। এবার আদমশুমারি মানে কি? আদমশুমারি মিন্স জনগণনা। আর এই জনগণনা 10 বছর অন্তর হয়ে থাকে। 2011 সালে কিন্তু 15তম জনগণনা হয়েছিল এবং সেই অনুযায়ী ভারতের জনসংখ্যা তখন ছিল 2011 সালের জনগণনা অনুযায়ী 121 কোটি। ঠিক সেই হিসেবে 2021 সালে কিন্তু আবার জনগণনা হওয়ার কথা। 10 বছর অন্তর যেহেতু বলেছে, 11 থেকে 2011 থেকে 21 সালে হওয়ার কথা, কিন্তু সেই সময় কোভিড-19 কারণে কিন্তু জনগণনা হয়নি। এবার নেক্সট যেটা কিছু কোয়েশ্চেন দেখো, জনসংখ্যার বিচারে পৃথিবীতে ভারতের স্থান কত? তৃতীয়, সেকেন্ড স্থান। ওকে, প্রথম তাহলে কি? প্রথম কিন্তু চীন, চীনের পরেই ভারত। এবার ভারতের মধ্যে সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট রাজ্য কোনটি? উত্তরপ্রদেশ। আমি জনসংখ্যা বলেছি, এখানে দুই ধরনের কোয়েশ্চেন হয়। একটা হচ্ছে ভারতের সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট রাজ্য, আর একটা সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট রাজ্য। দুটোর কিন্তু অ্যান্সার আলাদা। জমির পরিমাণ এইটুকু ছোট্ট একটা জায়গা, সেই ছোট্ট জায়গাটির মধ্যেই কিন্তু প্রচুর সংখ্যক মানুষ বসবাস করছে। এবার অনেক কাছে কাছে হবে, সেটা ঘনত্ব। আর জনসংখ্যা মানে কোনো একটা আয়তনের পোর্শনে, জমিতে যতটা পরিমাণ, যত মানে মোট জনসংখ্যা যেটা, সেটা হচ্ছে ভারতের সর্বাধিক জনসংখ্যা কোথায় রয়েছে? উত্তরপ্রদেশে। আর সর্বনিম্ন কোথায় আছে? সিকিমে। মানে সব থেকে কম জনসংখ্যা থাকে সিকিমে। এবং সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য, জনঘনত্ব বলে হবে বিহার। এবং সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ রাজ্য সেটি হলো অরুণাচল প্রদেশ। এবার ভারতে কোন রাজ্যে নারী পুরুষের অনুপাত সমান? নারী পুরুষের অনুপাত সমান হবে কেরল, লিঙ্গানুপাত যেটা। সেই অনুযায়ী যদি আমরা ভারতের লিঙ্গানুপাত বলি, তাহলে প্রত্যেক 1000 জন পুরুষের জন্য, মানে পুংলিঙ্গের জন্য 943 জন স্ত্রীলিঙ্গ রয়েছে। এটা ভারতের লিঙ্গানুপাত, পুরো ভারতের, অল ইন্ডিয়া। তাহলে সেই অনুযায়ী নারীদের পরিমাণ কতটা কম বুঝতে পারছো। এবার আমরা জনসংখ্যার আঞ্চলিক বন্টনটা দেখে নেব ঘনত্বের ভিত্তিতে। ওকে, জনসংখ্যার ভিত্তিতে না, ঘনত্বের ভিত্তিতে জনসংখ্যাকে আমরা 5টি ভাগে ভাগ করতে পারি। একটা অতি ঘন বসতিপূর্ণ অঞ্চল, ঘন বসতিপূর্ণ অঞ্চল, মধ্যম ঘন বসতিপূর্ণ অঞ্চল, নিম্ন ঘন বসতিপূর্ণ অঞ্চল এবং বিরল ঘন বসতিপূর্ণ অঞ্চল। অতি ঘন বসতিপূর্ণ অঞ্চল তাহলে কাকে বলবো? প্রতি বর্গ কিমিতে যদি 1000 জনের বেশি থাকে তাহলে তাকে অতি ঘন বসতিপূর্ণ অঞ্চল বলবো। এখানের দিক দিয়ে অতি ঘন বসতিপূর্ণ, যেহেতু ঘনত্বের ভিত্তিতে করেছি সেই জন্য কিন্তু প্রথমেই হবে বিহার। যদি এমনি রাজ্য বলে তাহলে কিন্তু বিহার হবে। আর যদি বলে কোন কেন্দ্রশাসিত রাজ্য বা কোন কেন্দ্রশাসিত অঞ্চল অতি ঘনত্বপূর্ণ বলে, তাহলে কেন্দ্রীয় শাসিত যদি বলে তাহলে কিন্তু দিল্লি হবে, কেননা দিল্লি কেন্দ্রের আন্ডারে রয়েছে। আর বিহার তো সিম্পল একটা রাজ্য, সেটা পশ্চিমবঙ্গ, কিন্তু যথেষ্ট ঘন জনবসতি রয়েছে। কিন্তু জাস্ট যদি সিম্পল রাজ্যর দিক থেকে বলে তাহলে বিহার হবে। আর কেন্দ্রীয় কথাটা যখনই উল্লেখ থাকবে তখন কিন্তু দিল্লি অ্যান্সার চলে আসবে, বুঝতে হবে কেন্দ্রীয় কথাটা আছে কিনা। এবার ঘন বসতিপূর্ণ অঞ্চল যদি 500 থেকে 1000-এর মধ্যে যদি থাকে জনসংখ্যা, তাহলে সেটা হয়ে যাবে ঘন বসতিপূর্ণ অঞ্চল, যে অঞ্চলে থাকবে আর কি 500 থেকে 1000-এর মধ্যে, যেমন উত্তরপ্রদেশ, তারপরে পাঞ্জাব, কেরালা, তামিলনাড়ু। মধ্যম ঘনবসতিপূর্ণ অঞ্চল কি? 251-এর বেশি এবং 500-এর কম, 500-র কম,
251 বেশি জনসংখ্যা যদি কোনো অঞ্চলে থাকে তখন সেটাকে বলবো মধ্যম ঘন বসতিপূর্ণ অঞ্চল। যেমন মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এগুলো। নিম্ন ঘন বসতিপূর্ণ অঞ্চল কোনটা? যেখানে 101 বা 100-র বেশি এবং 250-এর কম থাকবে, যেমন মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়। আর বিরল যদি বলে, বিরল আমরা দেখেই নিলাম, সর্বনিম্ন জনঘন বসতিপূর্ণ অঞ্চল বা রাজ্য অরুণাচল প্রদেশ। তাহলে যেহেতু এটা ঘনত্বের ভিত্তিতে করা হয়েছে, তাহলে বিরল বললে প্রথমেই আসবে অরুণাচল প্রদেশ। কিন্তু এখানে লক্ষ্য করতে হবে, যদি বলে কেন্দ্রীয় কথাটাই যদি উল্লেখ করে দেয় যে কোন কেন্দ্রীয় অঞ্চলটি অতি বিরল জনঘন বসতিপূর্ণ, ঘনত্বের দিক থেকে বিরল, ওকে, তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ বা আন্দামান নিকোবর। কোশ্চেনগুলো রেখে দিয়েছি। ভারতে কোন কেন্দ্রীয় শাসিত হবে, ওকে, 1 মিনিট। ভারতে কোন কেন্দ্রীয় শাসিত অঞ্চলে জনঘনত্ব বেশি? দিল্লি। আর ভারতে কোন কেন্দ্রীয় শাসিত অঞ্চলে জনঘনত্ব নিম্ন, সবথেকে সর্বনিম্ন? তাহলে সেক্ষেত্রে হবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ বা আন্দামান নিকোবর। এবার ভারতে জনসংখ্যার বন্টনের অন্যতম কারণ কোনগুলো? তারতম্যের কারণ যেগুলো, প্রাকৃতিক কারণ এবং অপ্রাকৃতিক কারণ দুইভাবে আমরা ভাগ করতে পারি। এবার প্রাকৃতিক কারণ যেটা ভূপ্রাকৃতিক কারণ হতে পারে, যেখানে সমভূমি অঞ্চল, সেখানে দেখবে বেশি পরিমাণে মানুষ থাকবে। পাহাড়ি অঞ্চলে অনেক কম পরিমাণে থাকে। জলবায়ুর উপর ডিপেন্ড করে, যেখানে ভালো একটু নাতিশীতোষ্ণ জলবায়ু, সেখানে একটু বেশি মানুষ থাকে, বেশি পরিমাণে থাকে। যেগুলো উষ্ণ জলবায়ু বা অতি শীতল জলবায়ু, যেমন মেরু অঞ্চল, আর উষ্ণ জলবায়ু যেমন রাজস্থান মরুভূমি অঞ্চল, তাই সেগুলোতে কম জনঘন বসতিপূর্ণ হবে এরিয়াটা। এবার মৃত্তিকার উপর ডিপেন্ড করে, তাছাড়া নদ নদীর ওপর ডিপেন্ড করে। যেখানে নদ নদীর সুবিধা আছে, নদীর ধারে দেখবে রৈখিক বসতি, তোমরা পড়েছো আগের চ্যাপ্টারগুলোতে, রৈখিক বসতি গড়ে ওঠে। নদ নদীকে কেন্দ্র করে এর পাড়ে যে বসতি গড়ে ওঠে তাকে কি বলে? রৈখিক বসতি বলে। তোমরা জনবসতিতে পড়েছো। নদ নদীকে কেন্দ্র করে গড়ে উঠতে পারে। তাছাড়া খনিজ সম্পদ, মানছি ওখানে কোনো জলবায়ুটা খুব একটা সুবিধের না, ঠিক আছে, বা ভূপ্রাকৃতিও সুবিধের না, পাহাড়ি এলাকা, কিন্তু সেখানে যদি কোনো খনিজ সম্পদ পেয়ে যায়, ধরো গোল্ড, সোনা পেয়ে গেল, কোনো একটা সোনার খনি পেয়ে গেল, এবার সেই খনিকে কেন্দ্র করে দেখবে অনেক আবার বসতি গড়ে উঠতে পারে। তো এই খনিজ সম্পদ এটাও একটা ভাইটাল পয়েন্ট। এবার অপ্রাকৃতিক কারণের দিক থেকে যদি বলতে চাই, তাহলে পরিবহন, যেখানে পরিবহন ব্যবস্থার সুযোগ সুবিধা রয়েছে, সেখানে দেখবে জনঘন বসতিপূর্ণ একটা অঞ্চল গড়ে ওঠে। তারপর শিল্পান্নতি, ওকে, কার্যসূত্রে সেখানে অনেক বাইরের থেকে মানুষ আসে, বা গ্রামীণ মানুষেরা ওই অঞ্চলটাতে চলে যায় শিল্পে, মানে কিছু টাকা ইনকাম করার জন্য। তাছাড়া ধর্মীয় কারণ, যেমন পুরী, গয়া, এই সমস্ত স্থানে দেখবে যেদিকে তাকাবে মনে হবে যেন এত লোক কোথায় ছিল। ধর্মীয় কারণ হতে পারে। বিভিন্ন যে স্থান যেগুলো রয়েছে, দর্শনীয় স্থান যেগুলো রয়েছে, সেগুলোকে কেন্দ্র করে জনঘন বসতিপূর্ণ অঞ্চল গড়ে উঠতে পারে। তাছাড়া শিক্ষা সংস্কৃতির ক্ষেত্রে, যেমন তোমরা যারা ভিডিওটা দেখছো, বা আমার ক্ষেত্রেই যদি বলি, যতটা এডুকেশন আমাদের রয়েছে, আমরা হায়ার এডুকেশনের জন্য আরও কোনো ইউনিভার্সিটি বা বড় কোনো এসে আমরা যেতে চাইবো, তাই না? এবার সেখানে কী হচ্ছে, সেখানে আমরা হয় বাড়ি বানিয়ে নিচ্ছি, না হলে ফ্ল্যাট ভাড়া করে থাকছি। ওখানে থাকছি তো, মোট কথা ওখানে তো আমরা থাকছি, মানে ওখানে ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে। তো এই শিক্ষার ক্ষেত্রে, শিক্ষা বা সংস্কৃতির ক্ষেত্রে হতে পারে। তাছাড়া ধর্মীয় কারণ হতে পারে। এবার ভারতে যে এত জনসংখ্যা এত কিভাবে বৃদ্ধি পেল? একটা সচেতনতার অভাব, তাছাড়া শিক্ষার নিম্নমান, এই দুটো পয়েন্টকে একসাথে আলোচনা করে দিচ্ছি। দেখো, যে সমস্ত মানুষেরা শিক্ষিত, মানে একটু কম শিক্ষায় শিক্ষিত, তারা কী ভাববে? কিছু মানুষ আছে এইভাবে কিন্তু সন্ততি নেয় যে আমার যদি আরও বেশি সন্তান থাকে তাহলে বেশি টাকা ইনকাম, ওরা বড় হলে বেশি টাকা ইনকাম করতে পারবে। তারা এটা ভাবছে না যে তারা যদি বড় হয় তাহলে সেক্ষেত্রে তাদেরও কিন্তু ভরণ পোষণের দায়িত্ব একটা থাকবে, তাদেরও কিন্তু খাওয়ার একটা খরচ রয়েছে। তারা এটা না ভেবে কিন্তু আবার সন্তান নিতে থাকে। এইভাবে কিন্তু জনসংখ্যা বৃদ্ধি পেতে পারে। তাছাড়া দারিদ্রতার কারণে, শ্রমের চাহিদার জন্য হতে পারে। এবার পুত্রাকাঙ্ক্ষা, মানে কোনো একটা দম্পতি ধরো পুত্র সন্তান তাদের হচ্ছে না, তখন তারা বারবার সন্ততি নিতেই থাকে, এবং বারবার যদি মেয়ে সন্তান জন্ম নেয় তাহলে সেক্ষেত্রেও তো ধরো একটা মেয়ে হলো, দুটো মেয়ে, তিনটে মেয়ে, চারটে মেয়ে, তারপরে আবার পুত্র সন্তান হওয়ার আশায় আবার দেখলে মেয়ে হয়ে গেল। তো এইভাবেও কিন্তু জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া চিকিৎসা বিজ্ঞানের উন্নতির কারণে, এবার এটা যদি বলো যে এটা দিদি কীভাবে হচ্ছে চিকিৎসা বিজ্ঞানের উন্নতির মাধ্যমে, দেখো আগে যে পরিমাণ মানুষেরা মারা যেত, মানে সঠিক চিকিৎসা না পেয়ে মানুষেরা কিন্তু মারা যেত, এখন কিন্তু সেই পরিমাণ মানুষ মারা যায় না, ডক্টরের কাছে চলে যায়। বিভিন্ন উন্নত যন্ত্রপাতি আবিষ্কার হয়েছে, বিভিন্ন বিজ্ঞান আরও এগিয়েছে, সেই অনুযায়ী মৃত্যু হার কিন্তু এখন অনেকটাই কমে গেছে। সুতরাং জনসংখ্যা এভাবেও বৃদ্ধি পাচ্ছে। একজন মানুষের যদি 60 বছর তার আয়ু হতো, মানে 60 বছর ধরো তার বিভিন্ন একটা রোগ হয়েছে, সে 60 বছর আর খুব জোর বাঁচবে, সে ডক্টরকে দেখিয়ে দেখবে 70 বছর বেঁচে গেল বা তার থেকেও বেশি বেঁচে গেল। তাছাড়া পরিবার পরিকল্পনা, নারী অবহেলা বলতে
একজন নারী দেখতে চাও সে বাচ্চা নিতে চাইছে না, কিন্তু তাকে জোরপূর্বক, বুঝতে পারছো, বড় হয়েছে যথেষ্ট। তাছাড়া নীতি রূপায়ণের পয়েন্টটা আমি ভুলে গেছিলাম বলতে। নীতি রূপায়ণ বলতে কি, ছোট্ট পরিবার কিন্তু সুখী পরিবার, এই নীতি অনেকে জানে না, তো এই নীতি রূপায়ণ করা উচিত, জানানো উচিত। তাছাড়া রয়েছে অনুপ্রবেশ, মানে বাইরে থেকে, বাইরের মানে ভারতের বাইরে, যেমন বাংলাদেশ বা পাকিস্তান থেকে কোনো মানুষ ভারতে আসতে শুরু করলো, অনুপ্রবেশ, তাদেরও তো একটা জনসংখ্যা, তারাও তো মানুষ, এইভাবে কিন্তু জনসংখ্যা বৃদ্ধি পেতে পারে, জনঘনত্বের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। যেহেতু আমরা ঘনত্ব নিয়ে আলোচনা করছি, সেহেতু জনসংখ্যা বলাটা খুব একটা ঠিক নয়, জনসংখ্যার ঘনত্ব। ওকে, যেমন ভারত 1947 সালে ভারত স্বাধীন হওয়ার পরে তারপরে কিন্তু প্রচুর পরিমাণে অনুপ্রবেশকারী ভারতে এসেছে। ভারত থেকেও কিছু পরিমাণ অনুপ্রবেশকারী তারা পাকিস্তানে গিয়েছে, যেটা ইতিহাস যদি নিয়ে থাকো উদ্বাস্তু সমস্যা এই কোশ্চেনটাতে পাবে। বা 12-এর যদি বলতে চাই, 12-এ তো নেই এখন, পলিটিক্যাল সায়েন্সে আছে উদ্বাস্তু সমস্যা। তারপরে দেখো, সর্বনিম্ন লিঙ্গানুপাত রাজ্য হরিয়ানা, আর সর্বোচ্চ লিঙ্গানুপাত রাজ্য কেরল। মানে নারী এবং পুরুষের রেশিও, যেটা বা অনুপাত, কত সংখ্যার অনুপাত, নারী পুরুষের সংখ্যার অনুপাত, আগেই বললাম, শুরুতেই বলেছি। এবার ভারতে যে পরিমাণ জনসংখ্যা বাড়ছে, জনঘনত্ব বাড়ছে, সমস্যা কী হবে? ভূমিহীনতা। যথেষ্ট পরিমাণে তো এতজন মানুষ, এত পপুলেশন যদি হয়েছে, যথেষ্ট পরিমাণে তো একটা জমি দরকার। সেই জমিটাই ধরো, এত বড় জমিতে আগে একজন থাকতো, এখন তার দুটো সন্তান, সেই জমিটা আবার ভাগ ভাগ হয়ে একজনের এইটুকু হয়ে গেল, তার আবার দুটো সন্তান, তখন আবার ছোট হয়ে গেল। তো একটা ভূমিহীনতা। তাছাড়া বেকারত্ব প্রচুর পরিমাণে, এখন তো ভারতে দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে বেকারত্বর পরিমাণ রয়েছে। বিভিন্ন কোম্পানির কাজে যদিও নিয়ে নিচ্ছে, তবুও প্রচুর পরিমাণে মানুষ বেকারত্ব থাকছে। তাছাড়া খাদ্যের সংকট, বাসস্থানের সংকট, স্বাস্থ্যেরও একটা সংকট বলতে পারো। এটাকে আবার দুইভাবে আলোচনা করা যাবে, ঠিক আছে? আমি একটা দিক বলছি, আর একটা সাইড দেখি তোমরা বল। মানে স্বাস্থ্য সংকট কিভাবে হবে? 1 নাম্বার, যে পরিমাণে পপুলেশন বৃদ্ধি পাচ্ছে, পরিবেশ দূষণ হচ্ছে, স্বাস্থ্যও কিন্তু আমাদের খারাপ হচ্ছে, ঠিক আছে? আমি শর্টকাটে বলে দিলাম। 2 নাম্বার পয়েন্ট তোমরা কমেন্টে জানাও, আর কিভাবে স্বাস্থ্য খারাপ হতে পারে। এটা তো পরিবেশের মানে পলিউশনের দিকটা বললাম, সেটা আলোচনা একবার করেছি, আর একবার বলে দিচ্ছি। জনসংখ্যার তুলনায় সম্পদ যদি বেশি হয়, তাহলে সেক্ষেত্রে তাকে বলবো জনস্বল্পতা, আর যদি কম হয়, উল্টোটা, মানে জনসংখ্যার পরিমাণ বেশি সম্পদের থেকে, তাহলে তাকে বলবো জনাকীর্ণতা। আর ভারত একটি জনাকীর্ণ দেশ, অবশ্যই মনে রাখবে। আচ্ছা, আদমশুমারি, এটা আমি বলেই দিয়েছি। আদমশুমারি এটা এর মানে হলো জনগণনা করা। আদম প্লাস শুমারি দুটি শব্দ থেকে এসেছে, আগে বলা উচিত ছিল, লাস্টে বললাম। যাই হোক, আদম মানে মানুষ, শুমারি মানে গণনা, আদমশুমারি জনগণনা বা মানুষ গণনা, যেটা সরকারিভাবে শুরু হয়েছিল 1881 খ্রিস্টাব্দে। কিন্তু এমনি যদি বলা হয়, এমনি কি বলবো ওটাকে, সরকারিভাবে নয় অ্যাকচুয়ালি। তাহলে সেক্ষেত্রে যদি বলে, তাহলে সেক্ষেত্রে উত্তর হবে কিন্তু 1872 খ্রিস্টাব্দ, ঠিক আছে? কিন্তু পরীক্ষায় ওই সরকারিভাবে এটাকেই কোয়েশ্চেনে দেয়, মনে রাখবে সালটা 1881। আচ্ছা, এতক্ষণ থেকে যে জনঘনত্ব করছি, জনঘনত্ব মানে একবার আমি তখন বোঝালাম, এটা সূত্রের আকারেও হয়। মোট জনসংখ্যা যদি বলে জনঘনত্ব বের করো, কোনো নাম্বার দিয়ে দিল, মোট জনসংখ্যার পরিমাণ দিল, আবার মোট জমির পরিমাণ দিয়ে দিল, তারপরে বললো যে এর জনঘনত্ব তাহলে কত হবে। মোট জনসংখ্যা, জনঘনত্ব ইজ ইকুয়াল টু মোট জনসংখ্যা বাই জমির পরিমাণ, মোট জমির পরিমাণ, তাহলেই জনঘনত্ব বেড়ে যাবে। সেই হিসেবে 2011 সালে প্রতি বর্গ কিমিতে কিন্তু 311 জন ছিল জনঘনত্ব। পৃথিবীর সর্বাধিক জনবহুল মহাদেশ হলো এশিয়া, এবং পৃথিবীর সর্বনিম্ন জনবহুল মহাদেশ হলো ওশিয়ানিয়া। আরেকটা কোয়েশ্চেন হয়, ঋণাত্মক জনসংখ্যা বৃদ্ধি, মনে রাখবে, নাগাল্যান্ডে দেখা যায়। আর কাম্য জনসংখ্যা, একটা মানুষ এবং জমির আদর্শ অনুপাতকে কাম্য জনসংখ্যা বলে। আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভারতের বৃহত্তম উপজাতীয় ধর্ম সারনা, মনে রাখবে, সারনা, দন্তস্যাকার র মধুনয়াকার। যাদের কাছে মোদকের বইটা আছে, তোমরা পেছনে এক নজরের কোয়েশ্চেনটা দেখবে, এখানেও অনেকগুলো কোয়েশ্চেন আছে। আর আমি যে শর্ট কোয়েশ্চেনগুলো আলোচনা করলাম না, ওখানে অনেকগুলো পেয়ে যাবে। তো তোমরা একটু ওই কোয়েশ্চেনটা দেখে নিও, ঠিক আছে? আমি একবার দেখিয়ে দিচ্ছি, যদি ভিডিওতে একটু পজ করে তোমরা, যদি সম্ভব হয় আর কি, ইম্পর্টেন্টগুলো লিখে নিও। আশা করছি দেখা যাচ্ছে। একটু পজ করে লিখে নিও, ঠিক আছে? যেগুলো ইম্পর্টেন্ট মনে হবে। আমি যেগুলো হাইলাইটার করে রেখেছি ওইগুলো কিন্তু ইম্পর্টেন্ট আছে, বাকিগুলোও যদি মনে হয় তাহলে লিখে নিও। পরের ভিডিওতে ওয়াটার রিসোর্স সম্বন্ধে আলোচনা করব, জল সম্পদ। ওকে, ওয়াটার রিসোর্স ইউনিট 2।